হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনসাইট ইলেকট্রিক। আজ আমরা এলপিএন টেকনিশিয়ান সিবিটি 2 পার্ট বির জন্য ইলেকট্রিক্যালের ইম্পর্টেন্ট এমসিকিউ সলভ করব। তোমরা সবাই জানো রেলওয়ে এক্সামে সিবিটি 2 পার্ট বি ইলেকট্রিক্যাল পার্টটা খুবই ইম্পর্টেন্ট এবং সেই পার্ট বির জন্য টেট থিওরির বেসিক ডেপথটা ক্লিয়ার করা সবার জন্য খুবই দরকার। সেই কারণে প্রত্যেকটি কোশ্চেন ডিটেলসে এবং বেসিক ডেপথ ক্লিয়ার করে আমাদের পড়া দরকার। তো সময় নষ্ট না করে চলো ইম্পর্টেন্ট এমসিকিউগুলি সলভ করা যাক। তো আমাদের ফার্স্ট কোশ্চেন, অ্যান ওপেন কয়েল হ্যাজ জিরো রেজিস্ট্যান্স অ্যান্ড ইন্ডাকটেন্স, infinite resistance and zero inductance, infinite resistance and normal inductance, and zero resistance and high inductance। এই কটি আমাদের অপশন রয়েছে। তো এখানে দাঁড়িয়ে ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্সের একটা ব্যাপার আসলো ইন দ্যাট কেস অফ ওপেন কয়েল। সো আমাদের প্রথমে একটি কয়েলের ইন্ডাকটেন্স প্রপার্টি এবং রেজিস্ট্যান্স প্রপার্টিটা একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ একটা কয়েলের ছবি রয়েছে এবং এই কয়েলে যদি আমরা সাপ্লাই দিই, কারেন্ট সাপ্লাই, এবং সেই কারেন্ট সাপ্লাই তোমরা সবাই জানো দু ধরনের হয়, একটা এসি সাপ্লাই, একটা ডিসি সাপ্লাই। তোমরা দেখতেই পাচ্ছ একটা কয়েল রয়েছে এবং এই কয়েলে যদি কারেন্ট সাপ্লাই দেওয়া হয় তাহলে এই কয়েলটি একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তো আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের চিত্র অঙ্কন করে নিই। তো যদি সাপ্লাই দেওয়া হয় তাহলে একটি কয়েল এই ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। আচ্ছা, তোমরা দেখতেই পাচ্ছ একটি ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে এবং এই ফ্লাক্সের ইউনিট কিন্তু ওয়েবার, যেটা আমরা সবাই জানি। এবং এই ফ্লাক্সটা যদি তুমি ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করো তাহলে এই ফ্লাক্সটার ভ্যালু কিন্তু নির্দিষ্ট পরিমাণেই থাকবে, ফ্লাক্সের ভ্যালু কোনো রকম চেঞ্জ হবে না। এইবার যদি তুমি এই ফ্লাক্সটাকে চেঞ্জ করতে দাও তাহলে কিন্তু এখানে এই কারেন্টের ভ্যালুটাকেও চেঞ্জ করতে হবে। তার মানে সাপ্লাই কারেন্টটা যদি ভ্যারি করে তাহলে কিন্তু এই ফ্লাক্সটাও ভ্যারি করবে সময়ের সাপেক্ষে, বা সময়ের সাপেক্ষে। সেই জন্য আমরা যদি টি দিয়ে লিখি যে টাইমের সাপেক্ষে ফ্লাক্সটা ভ্যারি করছে, এই ফ্লাক্সটাকে কিন্তু বলে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, বা আমরা ইন্টিগ্রেশন করে ডিভাইডিটি পাই। সুতরাং আমরা এখানে লিখতেই পারি, তো আমরা এই পরিবর্তনশীল ফ্লাক্সকে কিন্তু লিখতে হবে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, বা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো ডিভাইডিটি। তো এই পরিবর্তনশীল ফ্লাক্স কীভাবে পাবো? যদি আমরা এসি সাপ্লাই অ্যাপ্লাই করি। সুতরাং যে কোনো কয়েলে যদি তুমি কারেন্ট সাপ্লাই দাও তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে এবং এই ফ্লাক্স পরিবর্তনশীল হবে বা রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স হবে যখন তুমি এসি সাপ্লাই ব্যবহার করবে কিংবা পরিবর্তনশীল কারেন্ট ব্যবহার করবে। তাহলে কিন্তু এই কয়েলটির মধ্যে একটি পরিবর্তনশীল ফ্লাক্স তৈরি হবে এবং এই পরিবর্তনশীল ফ্লাক্স কিন্তু যখনই কোনো কন্ডাক্টর কিংবা কয়েল যদি পরিবর্তনশীল ফ্লাক্স এক্সপিরিয়েন্স করে তবে তার ভিতরে কিন্তু একটা ভোল্টেজ তৈরি হবে। এটা কিন্তু ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ফার্স্ট ল, যেখানে বলা আছে কোনো কয়েল যদি পরিবর্তনশীল ফ্লাক্স অনুভব করে তাহলে তার ভিতরে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হবে এবং সেই ভোল্টেজের ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে সেটা একটু আমরা দেখে নিই। সেই ভোল্টেজের ভ্যালু কিন্তু ডিপেন্ড করে আমাদের ই সমান সমান লিখি আমরা এন ডিভাই ডিটি, বা এন মানে হচ্ছে নাম্বার অফ টার্ন, ডিফাই ডিটি মানে পরিবর্তনশীল ফ্লাক্স, উৎপন্ন হওয়া ভোল্টেজের ভ্যালু ডিপেন্ড করে। আরেকটা ভ্যালু আছে, আরেকটা ইকুয়েশন আছে যেটাকে আমরা লিখি ই সমান সমান এল ডিআই ডিটি। তো এই দুটো কিন্তু ল রয়েছে যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সের ফলে উৎপন্ন ভোল্টেজের ভ্যালু বার করা, ই সমান সমান এন ডিভাই ডিটি আর ই সমান সমান এল ডিআই ডিটি। এই কিন্তু ভ্যালু রয়েছে ভোল্টেজ উৎপন্ন হওয়ার, যে ভোল্টেজটা কিন্তু এই কয়েলের মধ্যে তৈরি হবে। সুতরাং এই কয়েলের মধ্যে তৈরি হওয়া ভোল্টেজ কিন্তু অ্যাজ পার লেঞ্জ ল অনুযায়ী কিন্তু এর যে কারেন্টের ফ্লো হবে সেই দিকেই হবে যে কারণে এর মধ্যে ভোল্টেজ উৎপন্ন হয়েছিল। তাহলে আমরা আগেই জানলাম ভোল্টেজ উৎপন্ন হয়েছিল কারণ পরিবর্তনশীল কারেন্ট দেওয়া হয়েছিল এবং এই পরিবর্তনশীল কারেন্টের ফলে উৎপন্ন ভোল্টেজের যে কারেন্টের দিক হবে সে এই পরিবর্তনশীল কারেন্টকে বাধা দেবে। দ্যাট মিনস এর দিকটা এমনই হবে যার ফলে যেন পরিবর্তনশীল কারেন্টকে বাধা দিচ্ছে। এসি কারেন্ট ফ্লো করলে একটি কয়েলে তা কিন্তু একটি প্রপার্টিস বা বৈশিষ্ট্য তৈরি করবে যা পরিবর্তনশীল কারেন্টকে বাধা দেবে। দ্যাট মিনস এসি কারেন্টকে বাধা দেবে। এই প্রপার্টিসকে কিন্তু আমরা বলি ইন্ডাকটেন্স। তো এই ইন্ডাকটেন্স বলতে আমরা যেটা বলি সেটা হলো যে একটি পরিবর্তনশীল কারেন্টকে বাধা দেবে। তো আমরা এই সম্বন্ধে একটু ডিটেলসে লিখে নিই। তো এই ইন্ডাকটেন্সের ইউনিট কিন্তু আমরা লিখে থাকি হেনরি, এবং এই ইন্ডাকটেন্সের ভ্যালু কিসের উপর ডিপেন্ড করে? আমরা কিন্তু ইন্ডাকটেন্সের ভ্যালু ডিপেন্ড করে দুভাবে বার করতে পারি। একটা হচ্ছে গিয়ে এর ফিজিক্যাল প্রপার্টিস, তার মানে এর ফিজিক্যাল প্রপার্টিস যা ডিপেন্ড করে এন স্কোয়ার নাম্বার অফ টার্ন স্কোয়ার হিসাবে, এ মানে এরিয়া অফ দ্য কোর, আর এল মানে লেন্থ অফ দ্য কোর। তো এর উপরে কিন্তু ইন্ডাকটেন্স প্রপার্টি ডিপেন্ড করে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এর পারমিবিলিটি, যেটা পরে তোমাদের বোঝাবো। এই ব্যাপারের উপরে কিন্তু ইন্ডাকটেন্স ডিপেন্ড। আরেকটা সূত্র তোমরা যেটা লিখে দেবে এল সমান সমান এন ফাই বাই আই। তো এল সমান সমান একটা সূত্র জানলাম এন স্কোয়ার এ বাই এল ইন্টু পারমিবিলিটি, আরেকটা হচ্ছে কিন্তু এন সমান সমান এন ফাই বাই আই। তো এটা কিন্তু আমাদের ইন্ডাকটেন্সের ভ্যালু ডিপেন্ড করে। তো আমরা এই কোশ্চেনে যেটা বোঝাচ্ছে যদি ওপেন কয়েল হয় তার মানে যে কয়েল থেকে কোনো কারেন্ট ফ্লো হবে না। যদি এরকম ব্যাপার দাঁড়ায় যে কোনো কয়েল থেকে যদি কারেন্ট ফ্লো না হয় তাহলে কিন্তু সেই কয়েলে কোনো এই ম্যাগনেটিক ফ্লাক্সও তৈরি হবে না, এবং ম্যাগনেটিক ফ্লাক্স যদি তৈরি না হয় তাহলে সেই কয়েলে কিন্তু কোনো ইন্ডাকটেন্স প্রপার্টিও তৈরি হবে না। তো এখানে ইন্ডাকটেন্সের ভ্যালু হয়ে দাঁড়াবে 0। আর যেহেতু ওপেন কয়েল, তো সেখানে দাঁড়িয়ে ওপেন কয়েলে যদি রেজিস্ট্যান্স মেজার করতে হয়, তোমরা ওহম মিটার দেখতেই পাচ্ছ। এই ওহম মিটারে কিন্তু দুখানা অপশান থাকে। একটা ওহম মিটারের একটা পাশে তোমরা দেখতেই পাচ্ছ 0 আছে আর একটা ইনফাইনাইট রয়েছে। 0 ভ্যালু এবং ইনফাইনাইট ভ্যালুটা আমরা কীভাবে ডিফাইন করব? যদি কোনো একটা ক্লোজ সুইচ হয়, যে কোনো একটা ক্লোজ সুইচ রয়েছে তার কিন্তু রেজিস্ট্যান্স ভ্যালু নিয়ারলি 0 দেখাবে।
কিংবা একটা ক্লোজ কয়েল রয়েছে তার রেজিস্ট্যান্স কিন্তু 0 থেকে 1 এর মধ্যে একদম নিয়ারলি একদম কম থাকবে। আর যদি ওপেন কোনো কিছু হয় তার রেজিস্ট্যান্স যদি আমরা মেজার করি তাহলে কিন্তু সেই রেজিস্ট্যান্স ভ্যালু আমরা ইনফাইনাইটে দেখব। তো অবশ্যই এই অ্যান্সার হবে যে 0 ইন্ডাকটেন্স এবং ইনফাইনাইট রেজিস্ট্যান্স, এবং ক্লোজ কয়েল হলে সেখানে কিন্তু ইন্ডাকটেন্সেরও ভ্যালু পাবো আর রেজিস্ট্যান্সের একটা ভ্যালু কিন্তু পাবো। তো এই হিসাবে কিন্তু আমাদের ইন্ডাকটেন্সের যে কোশ্চেন কিংবা রেজিস্ট্যান্সের যে এই ধরনের কোনো কোশ্চেন থাকলে কিন্তু আমরা ইজিলি সলভ করে নিয়ে যাবো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। তো নেক্সট কোশ্চেনে বলেছে যে স্পিড অফ ডিসি মোটর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য আর্মেচার কারেন্ট, ইনভার্স অফ দ্য আর্মেচার কারেন্ট, শুধুমাত্র আর্মেচার কারেন্ট না ফিল্ড কারেন্ট। তো এই ব্যাপারে জানতে গেলে আমাদের কিন্তু ডিসি মোটরের স্পিডটা সম্বন্ধে ডিটেলস সব কিছু জানতে হবে। তার পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট টপিক হলো ডিসি মোটরের স্পিড কন্ট্রোল এবং ডিসি মোটরের টর্ক। তো এই ব্যাপারে ছোটো ছোটো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু নেক্সট ক্লাসে আসতে চলেছে, যা তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে। সুতরাং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং তুমি বেল বাটনটি ক্লিক করে রাখো, ফলে নেক্সট টাইম যখন এই ছোটো ছোটো টপিকের উপর ডিটেলসের ভিডিওগুলো আসতে শুরু করবে, যেগুলো কিন্তু তোমরা ইজিলি সবার প্রথমে পেয়ে যাবে। তো এই কোশ্চেনে বলেছে যে ডিসি মোটরের সঙ্গে স্পিডের সঙ্গে কী সম্পর্ক এবং ডিসি মোটরের স্পিডের সঙ্গে আর্মেচার কারেন্টের কী সম্পর্ক। তো আমরা সিম্পলভাবে যেটা বুঝবো যে, তো তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ একটা ডিসি মোটর রয়েছে এবং এই ডিসি মোটরের যখনই তুমি লোডটাকে বাড়াবে তো কোথাও না কোথাও এর স্পিডটা কিছুটা মাত্রা কমবে। তো একটা ব্যাপার আমাদের কাছে পরিষ্কার যে লোড যদি বাড়ানো হয় তাহলে কিন্তু স্পিড, যেটাকে এন দিয়ে ডিফাইন করা হয়, সেটা কিন্তু কমবে। তো লোড বাড়ালে স্পিডটা ইজিলিভাবে কমছে, এবং আমরা এখানে বুঝবো যে লোড বাড়ালে তাহলে আর্মেচার কারেন্টের কী সম্পর্ক। তো আমরা সবাই জানি যে লোড যত বাড়বে, যে কোনো মোটরের ক্ষেত্রে হোক, জেনারেটরের ক্ষেত্রে হোক কিংবা ট্রান্সফরমারের ক্ষেত্রে হোক, যেখানে লোড বাড়বে সেখানে কিন্তু কারেন্টটা বাড়বে। তো এটা পরিষ্কার, লোড বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কারেন্টটা বাড়ে। তো লোড বাড়লে অবশ্যই কারেন্ট বাড়বে, তো সেখানে দাঁড়িয়ে কারেন্ট বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে স্পিড কিন্তু কমবে। তো যে কোনো মোটর, শুধুমাত্র নট অনলি ডিসি মোটর, যে কোনো মোটরে কিন্তু যত লোড বাড়বে তত কিন্তু আর্মেচার কারেন্ট বাড়বে, এবং আর্মেচার কারেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্পিডটাও কমবে। তো স্পিড এবং আর্মেচার কারেন্টের সঙ্গে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। এই ব্যাপারে আরও ডিটেলসে অনেক কিছু যা স্পিডের সঙ্গে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলো কিন্তু ডিটেলসে জানতে গেলে, যেখান থেকে অনেক ছোটো ছোটো টপিকের উপরে বেস করে অনেক কোশ্চেন আসতে পারে, সেগুলো কিন্তু আমাদের ভিডিওতে পেয়ে যাবে নেক্সট ভিডিওতে, এবং ছোটো ছোটো টপিকের উপরে কিন্তু সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করা রয়েছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাই। তো এখানে যেটা বলেছে যে নেম অফ দিস ক্যাপাসিটার। তো ক্যাপাসিটারটা দেখেই তোমাদের বুঝতে হবে যে এই ক্যাপাসিটারের কী নাম রয়েছে। অপশন রয়েছে ফিল্ম টাইপ ক্যাপাসিটার, ডাইলেকট্রিক ক্যাপাসিটার, ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার এবং সেরামিক ক্যাপাসিটার। তো আমরা ক্যাপাসিটার সম্বন্ধে যেটা জানি, দ্য ক্যাপাসিটার ইজ নাথিং বাট টু কন্ডাক্টর ইজ সেপারেটেড বাই এ ডাইলেকট্রিক, মানে দুটো কন্ডাক্টিভ প্লেট যা ডাইলেকট্রিক থেকে সেপারেট হয়ে থাকবে, এবং এর মধ্যে যখন ভোল্টেজ সাপ্লাই দেওয়া হবে তখন ক্যাপাসিটারের মধ্যে কিন্তু কিছু পরিমাণে চার্জ স্টোর করা হবে। কন্ডাক্টিং প্লেট দুটো এবং মাঝখানে ডাইলেকট্রিক রয়েছে যার মধ্যে কিন্তু চার্জ স্টোর হবে যখন তুমি ভোল্টেজ সাপ্লাই দেবে। তো এই হচ্ছে কিন্তু ক্যাপাসিটারের ফান্ডা, যেখানে কী পরিমাণ চার্জ স্টোর হবে সেটা ডিপেন্ড করে কিন্তু কিউ পরিমাণ চার্জ স্টোর হবে, এবং যেটা ডিপেন্ড করে কিন্তু সি মানে ক্যাপাসিটেন্স ভ্যালু এবং ভি মানে ভোল্টেজের উপরে। সি এর ইউনিট হচ্ছে ক্যাপাসিটেন্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। তো এই হচ্ছে ক্যাপাসিটার ব্যাপারে। তো সেখানে দাঁড়িয়ে যেসব ডাইলেকট্রিক কোনো ক্যাপাসিটার ইউজ করা হবে সেই ডাইলেকট্রিকের উপর বেস করে কিন্তু সেই ক্যাপাসিটারের নাম আছে। যেরকম সেরামিকটা যদি ডাইলেকট্রিক থাকে তাহলে সেরামিক ক্যাপাসিটার, যদি পেপার থাকে তাহলে পেপার ক্যাপাসিটার, যদি তোমাদের এয়ার থাকে তাহলে এয়ার ক্যাপাসিটার, আবার যদি মাইকা থাকে তাহলে মাইকা ক্যাপাসিটার বলে। তো এখানে দাঁড়িয়ে এই ক্যাপাসিটারটার কী নাম, তো এই ছবিতে তোমরা ইজিলি দেখতে পাচ্ছ, যে এই ক্যাপাসিটারে কিন্তু এক পাশে নেগেটিভ সাইন দেওয়া রয়েছে। সুতরাং কোথাও না কোথাও এখানে পোলারাইজড করা হয়েছে, যে এক পাশে মাইনাস এবং আর এক পাশে কিন্তু প্লাস। তো যেহেতু পোলারাইজড রয়েছে এই ক্যাপাসিটারে কিন্তু একটা নাম রয়েছে পোলারাইজড ক্যাপাসিটার, এবং এই ক্যাপাসিটারকে আমরা কিন্তু বলে থাকি ইলেকট্রোলাইট ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার সম্বন্ধে আরেকটু ডিটেলসে যদি জানি তাহলে বুঝবো যে এই ক্যাপাসিটারে কিন্তু খুব হাই ভ্যালু ক্যাপাসিটেন্স থাকে, ক্যাপাসিটেন্স ভ্যালু কিন্তু অনেকটা হাই থাকে, কিন্তু এর ব্রেকডাউন ভোল্টেজ কিন্তু অনেক কম, তো লো ব্রেকডাউন ভোল্টেজ। তো এই ইলেকট্রোলাইট ক্যাপাসিটার সম্বন্ধে কিন্তু প্রশ্ন আসতেই পারে, কিন্তু এটা খুব হাই ভ্যালু ক্যাপাসিটেন্স এবং লো ব্রেকডাউন ভোল্টেজ। তো এই ক্যাপাসিটার কোথায় ইউজ করা হয়, আমরা কিন্তু যেখানে পড়বো যে ক্যাপাসিটার স্টার্ট মোটর কিংবা ক্যাপাসিটার ডবল ক্যাপাসিটার যে মোটর ইউজ করা হয়, যে ক্যাপাসিটার স্টার্ট এবং ক্যাপাসিটার রান, সেখানে কিন্তু স্টার্ট করানোর জন্য এই ক্যাপাসিটার ইউজ করানো হয়, রানের জন্য কিন্তু নয়। তো ইনিশিয়াল স্টেজে হাই টর্ক তৈরি করার জন্য কিন্তু ইলেকট্রোলাইট ক্যাপাসিটার কিংবা হাই ভ্যালু ক্যাপাসিটেন্স ইউজ করা হয়, এবং মোটরটা রানিং কন্ডিশনের সময় যে ক্যাপাসিটারটা ইউজ করা হবে সেই ক্যাপাসিটারকে কিন্তু বলি আমরা পেপার ক্যাপাসিটার। তো এই হচ্ছে ক্যাপাসিটেন্সের এই কোশ্চেনটা। তো ইজিলি যেহেতু এটা পোলারাইজড ক্যাপাসিটার, তো এই ক্যাপাসিটারের নাম কিন্তু ইলেকট্রোলাইট ক্যাপাসিটার। নেক্সট কোশ্চেনে চলে যাই। তো বলেছে দ্য সেলফ ইন্ডাকটেন্স অফ টু কয়েলস আর 8 হেনরি অ্যান্ড 18 মিলি হেনরি, দ্য কোএফিসিয়েন্ট কাপলিং অফ ইজ 0.5 অ্যান্ড দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল। তো এখানে অনেকগুলো ভ্যালু দিয়েছে, যে দুখানা ক্যাপাসিটেন্সের দুখানা ইন্ডাক্টরের রয়েছে, এবং দুখানা ইন্ডাক্টর যার মধ্যে কোএফিসিয়েন্ট কাপলিংও রয়েছে, এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে বলেছে। তো আমরা ছবিটা একটু দেখে নিই। তো দুখানা ইন্ডাক্টর রয়েছে যা সিরিজে লাগানো রয়েছে, যা হচ্ছে একটা 8 মিলি হেনরি একটা 18 মিলি হেনরি, এবং এখানে দাঁড়িয়ে কোএফিসিয়েন্ট কাপলিং 0.5 বলেছে, এবং মিউচুয়াল ইন্ডাকটেন্সটা কী আছে,
মিউচুয়াল ইন্ডাকটেন্স যেটা বোঝায় যে এর কিছু ফ্লাক্স কিন্তু এখানে যায়, এর ফলে এর মধ্যে একটা ইন্ডাকটেন্স তৈরি হয়, এবং এর কিছু ফ্লাক্স কিন্তু এখানে যায়, যার ফলে একটা ইন্ডাকটেন্স ভ্যালু তৈরি হয়। তো এখানে মিউচুয়াল ফ্লাক্স এর ক্ষেত্রে M1 এবং এই ক্ষেত্রে M2। তো এই ক্ষেত্রে M1 এবং M2 যেটা আছে, M1 এবং M2 এই মিউচুয়াল ইন্ডাকটেন্সকে আমরা কিন্তু সেম ইন্ডাকটেন্স ভ্যালু হয়। তো মিউচুয়াল ইন্ডাকটেন্স দুটোর ক্ষেত্রে কিন্তু সেম হবে। তো আমরা যখন টোটাল ইন্ডাকটেন্স বার করি কোনো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি, তো সেই ক্ষেত্রে আমরা যখন টোটাল ইন্ডাকটেন্স বার করতে বলি তখন আমরা লিখি L1 প্লাস L2 প্লাস 2M। তো এখানে দাঁড়িয়ে মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে বলেছে। তো মিউচুয়াল ইন্ডাকটেন্সের সূত্র কি? মিউচুয়াল ইন্ডাকটেন্সের সূত্র আমরা পড়ে নিই, M ইজ ইকুয়াল টু K মানে কোএফিসিয়েন্ট কাপলিং রুট ওভার L1 L2। তো কোএফিসিয়েন্ট কাপলিং রুট ওভার L1 L2। তো এইটা কিন্তু আমাদের কি মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করার সূত্র। তো K এর ভ্যালু এখানে দিয়েছে, কোএফিসিয়েন্ট কাপলিংয়ের ভ্যালু দেওয়া হচ্ছে 0.5 এবং এখানে রুট ওভার L1 L2 মানে 8 ইন্টু 18। তো এখান থেকে যেটা আমরা পাবো, 0.5 ইন্টু এটা বার করলে কিন্তু 12 আসছে। তো এখান থেকে যেটা পাবো 6 অ্যান্সার। তো এখান থেকে ইজিলি কিন্তু আমরা কোএফিসিয়েন্ট কাপলিং কিংবা মিউচুয়াল ইন্ডাকটেন্স কিংবা টোটাল ইন্ডাকটেন্স। চলো নেক্সট কোশ্চেনে। তো বলেছে 300 মাইক্রোহেনরি কয়েল ইন সিরিজ উইদাউট মিউচুয়াল কাপলিং হ্যাভ এ টোটাল ইন্ডাকটেন্স ভ্যালু। দুটি সেম কত আছে, একটা আছে 300 মিলি হেনরি মাইক্রো হেনরি আর একটা 300 মাইক্রো হেনরি, যেখানে কিন্তু কোনো মিউচুয়াল কাপলিং নেই। তো এখানে টোটাল ইন্ডাকটেন্স ভ্যালু কী হবে? তো আমরা সূত্র অনুযায়ী যেটা জানি আমরা এল সমান টোটাল ইন্ডাকটেন্স L1 প্লাস L2 প্লাস 2M। তো এখানে M এর কোনো ভ্যালু নেই, তাহলে M এর কোনো ভ্যালু নেই যেহেতু, তার টোটাল ইন্ডাকটেন্সের ভ্যালু কী দাঁড়াবে আমাদের? তো এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্সের কোনো ব্যাপার নেই, তো এটা টোটাল নেগলেক্ট হয়ে যাবে। তো যেটা দাঁড়াবে তা হলো যে L1 প্লাস L2, তো আমাদের 300 প্লাস 300 ইজ ইকুয়াল টু আমাদের 600 কিন্তু মাইক্রো হেনরি অ্যান্সার চলে আসবে। তো নেক্সট কোশ্চেনে দেখা যাক। তো এই কোশ্চেনে বলছে 200 টার্নের জন্য 12 ইন্ডাকটেন্স। তো 200 টার্নের জন্য মানে N সমান 200 টার্ন, তার জন্য ইন্ডাকটেন্স ভ্যালু 12 হেনরি। তাহলে 400 টার্নস মানে ডবলের ক্ষেত্রে তার ইন্ডাকটেন্স ভ্যালু কী হবে? তো এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে ইন্ডাকটেন্সের সঙ্গে আর টার্নের সঙ্গে কী সম্পর্ক। আমরা জানি L সমান N স্কোয়ার A/L। তাহলে L ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু N স্কোয়ার, মানে নাম্বার অফ টার্নের স্কোয়ারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল সম্পর্ক। তো এখান থেকে যেটা পাবো যে 200 স্কোয়ার ভ্যালুতে তার ইন্ডাকটেন্স ভ্যালু হচ্ছে 12, তাহলে তার ডবল হয়েছে মানে 400, মানে 200 গুণ 2 তার স্কোয়ার ভ্যালুতে কত হবে? তো এখানে 200 গুণ 2 এখান থেকে যেটা আমাদের বেরোবে তা হলো 200 স্কোয়ার ইন্টু 4। তো ইন্টু 4 হচ্ছে আগে, তাহলে এর ভ্যালুর সঙ্গে এর ভ্যালু কিন্তু 4 মাল্টিপ্লিকেশন হবে। তাহলে 12-র সঙ্গে 4 গুণ করলে আমাদের যেটা হবে তাহলে 48 ভ্যালু। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে যদি ডবল বাড়াই তাহলে স্কোয়ার অনুপাতে কিন্তু আমাদের ইন্ডাকটেন্স ভ্যালু হবে 4 গুণ মানে 48। তো এই হিসাবে কিন্তু 3 গুণ যদি বাড়ে তাহলে কিন্তু আমার ইন্ডাকটেন্স ভ্যালু হবে 9 গুণ। তো এই হিসাবে কিন্তু ইন্ডাকটেন্স ভ্যালু কিন্তু বাড়বে স্কোয়ার অনুপাতে। এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে। নেক্সট কোশ্চেনে বলেছে অ্যান EMF of 60 volts induced in a coil of inductance 4 Henry, the rate of change of current must be। তো এখানে যে ভ্যালুগুলো দিয়েছে সেই ভ্যালুগুলো আমরা একবার লিখে নেব। সেই ভ্যালুগুলো দিয়েছে যে ভোল্টেজ দিয়েছে, একটা ভোল্টেজের ভ্যালু E সমান আমাদের দিয়েছে কত ভ্যালু? 16 ভোল্ট। আর তারপরে আমাদের যে ভ্যালুটা দিয়েছে L সমান আমাদের ভ্যালু দিয়েছে 4 হেনরি। তো এখান থেকে আমাদের বার করতে হবে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তো এই রেট অফ চেঞ্জ অফ কারেন্ট এক কথায় বলতে পারে DI/dt। তো এখান থেকে কী করে এই ভ্যালুটা বার করবো? সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডাকটেন্সের সঙ্গে ভোল্টেজের যে সম্পর্কটা সেটা কিন্তু জানতে হবে। তো আমরা দেখে নিই এই সূত্রটা কী আছে। E সমান L DI/dt। তো এই ক্ষেত্রে DI/dt মানে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট। তো E/L সমান DI/dt, বা যেটা অ্যান্সার আমরা চাইছি তার অ্যান্সার কিন্তু পেয়ে যাবো। তো এখান থেকে আমরা E সমান ভ্যালু হচ্ছে 16 আর L এর ভ্যালু হচ্ছে 4 সমান DI/dt বা রেট অফ চেঞ্জ অফ কারেন্ট কাটারি করলে কিন্তু 4 আমাদের অ্যান্সার, যে 4 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তো এটা কিন্তু অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে চলে যাক। তো এখানে বলেছে যে কোর লেন্থ 200 mm একটা কোর লেন্থ আছে, এবং সেখানে দাঁড়িয়ে তার ইন্ডাকটেন্স ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 6 মিলি হেনরি। ইফ দ্য কোর লেন্থ ইজ ডাবল অল দ্য আদার কোয়ান্টিটিস রিমেইন দ্য সেম, দ্য ইন্ডাকটেন্স উইল বি। তো এই ক্ষেত্রে বলেছে 200 মিলিমিটারে কোরের এরিয়ায় তার ইন্ডাকটেন্স ভ্যালু 6, তাহলে যদি কোরের লেন্থ বাড়ানো হয়, মানে কোরের লেন্থ যদি বাড়ানো হয় তাহলে কী হবে? তা কোরের লেন্থের সঙ্গে ইন্ডাকটেন্সের কী সম্পর্ক তা কিন্তু আমাদের দেখে নিতে হবে। তা আমরা দেখে নিই কোরের লেন্থের সঙ্গে ইন্ডাকটেন্সের কী সম্পর্ক আছে। আমরা সবাই জানি L সমান N স্কোয়ার A/L।
লেন্থের সঙ্গে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক রয়েছে। তাহলে এখানে বলেছে যে লেন্থ এরিয়াটা কিন্তু বাড়ানো হয়েছে, লেন্থ যদি বাড়ানো হয় তাহলে ইন্ডাকটেন্স অবশ্যই কমবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক রয়েছে। এবং কি বলেছে, ডাবল মানে দুগুণ হয়েছে, তাহলে আগে থেকে ইন্ডাকটেন্সের ভ্যালু কী হবে, দুভাগ হয়ে যাবে, মানে 6/2 সমান অ্যান্সার আসবে 3 মিলি হেনরি। তো ইজিলি কোশ্চেনগুলো বোঝা গেল, শুধুমাত্র আমাদের এই সুন্দরভাবে যত ইকুয়েশন রয়েছে এবং তার পাশাপাশি যত সূত্র রয়েছে সেগুলো যেন আমরা ঠিকঠাক মতো মেমোরাইজ রাখতে পারি। এই প্রত্যেকটি ইন্ডাকটেন্সের সম্বন্ধে এবং প্রত্যেকটি টপিক সম্বন্ধে ছোটো ছোটো ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা ইজিলি সেগুলো কিন্তু ফলো করলে প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু যত ধরনের কোশ্চেন আছে ইজিলি তোমরা সলভ করতে পারো। চলো নেক্সট কোশ্চেনে বলেছে, এ সার্কিট হ্যাজ ইন্ডাকটেন্স অফ 2 হেনরি ইফ দ্য সার্কিট কারেন্ট চেঞ্জেস অ্যাট দ্য রেট অফ 10 অ্যাম্পিয়ার পার সেকেন্ড, দেন দ্য সেলফ ইন্ডাকটেন্স ইনডিউস ইএমএফ ইজ কত হবে। তো ইনডিউস ইএমএফ চেয়েছে বা ই চেয়েছে, আর এখানে দাঁড়িয়ে দেওয়া আছে আমাদের কাছে রয়েছে তাহলে ইন্ডাকটেন্স ভ্যালু যা 2 হেনরি, এবং আমাদের কাছে দেওয়া আছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট বা ডিআই ডিটি, যার ভ্যালু কিন্তু দেওয়া আছে আমাদের কত 10 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তো আমরা দেখে নিই এর কী সূত্র রয়েছে। এখানে দাঁড়িয়ে আমাদের সূত্র আমরা জানি ই সমান এল ডিআই ডিটি, এল এর ভ্যালু 2 এবং ডিআই ডিটির ভ্যালু কিন্তু 10, তাহলে আমাদের উৎপন্ন ভোল্টেজের ভ্যালু কিন্তু 20 ভোল্ট। তো ইজিলি দেখতে পাচ্ছ আমাদের এই ইকুয়েশনে ইন্ডাকটেন্সের যত ম্যাথ রয়েছে সেগুলো কিন্তু ইজিলি সলভ করা সম্ভব, আমাদের যত ইকুয়েশন রয়েছে সেগুলোর উপর ডিপেন্ড করে। তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। আমার নেক্সট কোশ্চেনে বলেছে যে কারেন্ট ড্রন বাই এ 220 ভোল্ট ডিসি মোটর অফ আর্মেচার রেজিস্ট্যান্স 0.5 ওহম অ্যান্ড ব্যাক ইএমএফ 200 ভোল্ট। তো এখানে দাঁড়িয়ে আমাদের যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে আর্মেচার কারেন্ট। এই সূত্রটা সম্বন্ধে জানতে হবে, ডিসি মোটরের আর্মেচার কারেন্ট, ব্যাক ইএমএফ এবং সাপ্লাই ভোল্টেজের সঙ্গে কী সম্পর্ক রয়েছে বা কী ইকুয়েশন রয়েছে। তোমরা ইজিলি দেখতে পাচ্ছ যে সাপ্লাই ভোল্টেজ 220 ভোল্টেজ, ব্যাক ইএমএফ ইবি 200 ভোল্টেজ, তাহলে আর্মেচার কারেন্টের ভ্যালু কত, যেখানে কিন্তু আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স যার ভ্যালু কিনে বলে দেওয়াই রয়েছে 0.5 ওহম। তো আমরা জানি যে ব্যাক ইএমএফ সবসময় সাপ্লাই ভোল্টেজের উল্টো দিকে কাজ করে, তাহলে আর্মেচার অ্যাক্রসে রেজাল্টিং যে ভোল্টেজটা পড়ে থাকবে তাহলে ভি মাইনাস ইবি, তাহলে এইটা হচ্ছে রেজাল্টিং ভোল্টেজ আর্মেচারের অ্যাক্রসে। এবং এখানে যে কারেন্ট সেটা হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স অবশ্যই আর্মেচার রেজিস্ট্যান্স সমান আইএ। তো এখানে দাঁড়িয়ে যেটা দেখাচ্ছে যে ভি মাইনাস ইবি বাই আর এ সমান আইএ, ভি হচ্ছে গিয়ে 220 মাইনাস 200 বাই 0.5, তাহলে এখানে টোটাল ভ্যালু 20 বাই 0.5, তার মানে হাফ, তাহলে কারেন্ট চলে আসলো আমাদের 40 অ্যাম্পিয়ার। তো এটি কিন্তু ডিসি মোটরের ইকুয়েশন। তো ডিসি মোটরের সম্বন্ধে আরও ডিটেলসে জানতে গেলে, প্রত্যেকটি ইকুয়েশন জানতে গেলে কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে। নেক্সট যে ভিডিওগুলো আসছে কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, যেখানে ছোটো ছোটো টপিকের উপরে বেস করে কিন্তু প্রত্যেকটা ভিডিও থাকবে। আমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দরভাবে কমপ্লিট করলাম, এর ফলে তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের বেসিক ডেপটা অনেকটাই ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লিখে জানাতে পারো। তার পাশাপাশি আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো ফলো করতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে। এই ভিডিওগুলো যদি তোমার পড়াশোনার ক্ষেত্রে সাহায্যে আসে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।